কাল খুলবে সব তৈরি পোশাক কারখানা, উপদেষ্টা আসিফ। সহিংসতা হলে অনির্দিষ্টকালের ছুটি মালিক পক্ষ। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, মন্তব্য বিশিষ্টজনদের। কমিশনকে শক্তিশালী করার পরামর্শ। সতর্ক থাকবেন, চক্রান্তের মধ্যে যেন পথ না হারায় ফখরুল। বিএনপির সমাবেশ রোববারের পরিবর্তে মঙ্গলবার। কালও সারা দেশে বৃষ্টির সম্ভাবনা। কক্সবাজারের অর্ধশত গ্রাম প্লাবিত, ট্রলারডুবিতে ৫ জেলের লাশ উদ্ধার। আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, কাল থেকে সব তৈরি পোশাক কারখানা খোলা থাকবে। আর মালিকদের সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ এর নেতারা বলছেন, কোনো কারখানায় সহিংসতা হলে অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হবে। মেজবাহ হাসানের রিপোর্ট। গেল কয়েকদিন ধরে পোশাক কারখানার অস্থিরতার ঘটনা ব্যাহত হচ্ছে, রপ্তানি প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। চলমান এই সংকট নিরসনে মালিক, শ্রমিক ও সরকারের কর্তা ব্যক্তিদের নিয়ে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এর কার্যালয়ে এই মত বিনিময় সভায় তৈরি হয় আরেক সংকট। শ্রমিক সংগঠনগুলো থেকে আহ্বান। অনুষ্ঠানে মালিক শ্রমিক দুই পক্ষ তাদের বক্তব্য তুলে ধরেন সরকারের কাছে। এক পর্যায়ে শ্রমিক নেতার বক্তব্যে তৈরি হয় উত্তেজনা। একটু বসেন প্লিজ। পরে পরিস্থিতি শান্ত হলে শ্রমিকদের কর্মবিরতিতে উদ্বেগ জানান মালিক পক্ষ, আর শ্রমিক নেতারা সবাইকে কাজে ফেরার আহ্বান জানান। দায়িত্ব নিবে আপনাদের প্রোটেকশন দেওয়ার, আমরা চালাবো। আর না হলে আগামীকাল থেকে আমরা 13-1 দ্বারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব। দায়িত্ব নিচ্ছে, আমরা ওই এলাকাগুলিতে যাব, শ্রমিকদেরকে বোঝাবো যে এই কারখানা যদি বন্ধ হয়, এই শিল্প যদি বন্ধ হয়, তাহলে এর জন্য কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এটা সাফার করবে। শ্রমিকদের সহিংসতার পেছনে উস্কানি রয়েছে দাবি করে সহিংসতার চেষ্টা হলে গার্মেন্টস বন্ধের ঘোষণা দেয় সংগঠনগুলো। যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে, আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা 13-1 বন্ধ দিয়ে ছাড়া আমাদের কোনো রাস্তা আমাদের থাকবে না। বিকেএমইর পক্ষ থেকেও এই প্রস্তাবকে সমর্থন দিলাম। ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। আর মালিক শ্রমিকের ভেদাভেদ ভুলে দেশের জন্য গুরুত্বপূর্ণ এই খাতকে রক্ষার আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। আগামীকাল থেকেও যাতে কারখানাগুলো খোলা থাকে এবং কার্যক্রম আমরা চালিয়ে যেতে পারি, সেটা নিশ্চিত করার জন্য আপনারা আপনাদের যেই ক্যাপাসিটি আছে সে অনুযায়ী সহযোগিতা করতে এগিয়ে আসবেন। আমরা ইতিমধ্যে আপনাদের অংশগ্রহণ সহকারে একটা কমিটি করেছি এবং আরও যেই বিভিন্ন নন ফাংশনাল কমিটিগুলো আছে যেগুলোতে শ্রমিক লীগের লোকজন বসেছিল, সেই জায়গাগুলোতে আমরা আপনাদের প্রকৃত যে স্টেক হোল্ডার্স আছে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে সেগুলোকে পুনর্গঠনও করব। সহিংসতার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে, সেটাও আমরা মনে রাখবো। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে দেশে পোশাক শিল্পে চলমান সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাজ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ এর নেতাদের সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। বৈঠকে পোশাক কারখানার মালিকরা চলমান সমস্যা কিভাবে তৈরি হয়েছে এবং তা কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা হয়। আমির খসরু মাহমুদ বলেন, সরকারের সহযোগিতার অংশ হিসেবে পোশাক শিল্পের চলমান সংকট নিরসনের জন্য কাজ করবে বিএনপি। পোশাক শিল্পকে বাঁচিয়ে রাখতে শ্রমিক মালিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও জানান বিএনপির এই নেতা। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিকভাবে কাজ করে যাচ্ছি, সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ওনাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন। আমরাও সরকারকে সহযোগিতা করছি এবং সেক্টরকে, গার্মেন্ট শিল্পের যারা মালিক, শ্রমিক সবাই সাথে আমরা কাজ করছি। আমাদের সকল স্তরের নেতাকর্মীদের বলেছি সহযোগিতা করার জন্য, কারণ এই শিল্পটাকে শুধু বাঁচিয়ে রাখা নেই, শিল্পের বিকাশ আরও কীভাবে আমরা করতে পারি, আরও ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেটা আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে।
কোনো দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট উপদেষ্টা এম শাকওয়াত হোসেন। আর মাঠ প্রশাসনকে নিয়ন্ত্রণ ও কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে রাজনৈতিক মতৈক্য দরকার বলে মনে করেন নির্বাচন সংস্কারে গঠিত টাস্ক ফোর্সের প্রধান বদিউল আলম মজুমদার। গুলশানে নির্বাচন কমিশনারদের নিয়োগ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনায় বক্তারা নির্বাচন কমিশন আইন বাতিলের দাবি জানান। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টে বিস্তারিত। নির্বাচন কমিশনের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা রয়েছে সে সম্পর্কে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত সভায় মতামত তুলে ধরেন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্লেষক, পর্যবেক্ষক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। নিরপেক্ষ নির্বাচন দেওয়ার ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সার্চ কমিটি নিয়োগে প্রধানমন্ত্রীর পরামর্শ ও রাষ্ট্রপতির নিয়োগ ক্ষমতা বাতিল করার কথা বলা হয়। বাজেটারি ক্ষমতা, অ্যাডমিন লেভেলের ক্ষমতা, আপনি নির্বাচন যার হাতে দেবেন তার হাতে যদি ক্ষমতাগুলো না থাকে তাহলে সে আসলে এই নির্বাচনগুলো দিতে সক্ষম হবে, এটা চিন্তা করাটাও বোকামি হবে। আমাদের যদি সার্চ কমিটি করতে হয় সেখানে এমন একটা ফরম্যাট আসতে হবে 30-40 বছরের অনেকেই সেখানে ইনভলভ হয়ে যাবে এবং ভবিষ্যৎ 30-40 বছরের জন্য নিরপেক্ষ লোক দিতে পারবে। 6-7 জনের নিয়ে একটা অনুসন্ধান কমিটি হবে, তার মধ্যে প্রধানমন্ত্রীর একজন প্রতিনিধি থাকবেন, বিরোধী দলের নেত্রীর একজন নেত্রীর একজন প্রতিনিধি থাকবে এবং সংসদের যে তৃতীয় বৃহত্তম দল তাদেরও প্রতিনিধি থাকবে। কমিশনারদের খসড়া তালিকা প্রকাশ করে এ বিষয়ে আলোচনার সুযোগ দেওয়ার কথা বলেন বিশিষ্টজনরা। তারপর নিরপেক্ষ কমিশন চূড়ান্ত করার পরামর্শ দেন। প্রাথমিকভাবে সবার কাছে নাম যাবে এবং কেন তাকে প্রপোজ করতেছে, তার যোগ্যতাটা কি, সেটা মাস্ট বি তারা লিখবে। কোন দল কাদেরকে নাম দিচ্ছে সেই নামগুলো পাবলিক করা হোক, সেগুলোর উপরে এই ধরনের গোল টেবিল আলোচনার আয়োজন করা হোক। আইনে থাকলেও মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণ এখনও সরাসরি কমিশনের হাতে নেই। পাশাপাশি বাজেট প্রণয়নের ক্ষমতাও কমিশনের হাতে দেওয়ার কথা বলেন কেউ কেউ। অতীতে যে সমস্ত সমস্যা হয়েছে সেগুলোর প্রেক্ষিতে সবাই পিপল উইথ গুড ইন্টেনশন চিন্তা করে আমার মনে হয় ভবিষ্যতে আগাতে হবে। ডিসিউ টিওনোর কিন্তু কিছু করার থাকে না। একটা জেলায় উপজেলায় যখন নির্বাচন আসে তাদের উপর যে কি চাপ সৃষ্টি হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এবং এটাকে পরিচালনা করার মতো দক্ষতা থাকে। অফকোর্স নিউট্রালিটির তো প্রশ্নই আসে না। সামবডি হ্যাজ টু বি সিন নিউট্রাল and has to act as neutral. আগামী নির্বাচনে দলভিত্তিক ভোট গ্রহণ করে সেই ভোটের আনুপাতিক হারে আসন দেওয়ার কথাও তুলে ধরেন কয়েকজন বক্তা। হ্যান্ডেল করতে পারেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা এবং সুফি মাজার সম্পর্কিত যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং হামলার নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গত কয়েকদিন ধরে কিছু দুর্বৃত্ত দেশের সুফি মাজারগুলোতে হামলা চালাচ্ছে। এসব হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ডক্টর ইউনূস। ধর্মীয় ও সাংস্কৃতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা সরকার দৃঢ়ভাবে মোকাবেলা করবে বলেও জানান তিনি। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মাকড়সার জালের মতো বিস্তৃত হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। বিকেলে জাতীয় শহীদ মিনারে বিএনপি আয়োজিত গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের শহীদদের স্মরণ সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। রিপোর্টে আরও জানাচ্ছেন নূর হোসেন। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেই জুলাই বিপ্লব ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জীবন দেয়া বীর শহীদদের স্মরণে বিএনপি আয়োজিত স্মরণসভায় যোগ দেয় সাধারণ মানুষ। নেতাকর্মীদের উপস্থিতিতে স্মরণসভা রূপ নেয় সমাবেশে। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, দেশ ও জাতির স্বার্থে যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বলেও আশা করেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশ চুম্বি। জনগণ মনে করে যে এই প্রত্যাশা করে এই সরকার তাদের এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটি জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই
একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, কাজ করে চলতে এখনো কাজ করব। তবে আমাদের একটাই শুধুমাত্র সতর্ক থাকতে হবে, চক্রান্তের মধ্য দিয়ে আমাদেরকে কেউ যেন আপনার বিপথে নিয়ে যেতে না পারে, আমাদের কোনো মতেই সেই লক্ষ্য পথ না হারায়। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা অশ্রুভেজা কণ্ঠে দ্রুত হত্যাকারীদের বিচারের দাবি জানান। আমার ভাইকে যে হত্যা করে মেরেছে, আমি তাদের বিচার চাই। আমার ভাইয়ের বিচার আমি এ বাংলার জমিনে দাঁড়িয়ে দেখতে পারি। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে প্রাণ দেয়া শহীদদের ভুলে না গিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আত্মনিয়োগের আহ্বান সুশীল সমাজ ও রাজনৈতিক নেতাদের। সেই ক্ষতি ওনাদের হয়েছে ওইটা তো আমরা পোষণ করতে পারবো না, কিন্তু আমি সবসময় বলি ইমোশন তো ভালো, তবে পুনর্বাসন ইমোশনের চেয়ে বেশি ভালো। আপনাদের যে ত্যাগ, সেটাতে যদি তাদের জীবনে কোনো পরিবর্তন না হয় তাহলে সত্যিকার অর্থে এই দেশ স্বাধীন হবে না। সেই জিনিস আপনারাও বিশ্বাস করেন, আমি ভাবি, আমরা অবশ্যই বিশ্বাস করি, এবং আমাদের সেই আত্মত্যাগ থাকতে হবে যাতে একটা ভিন্ন দেশ আমরা পেতে পারি। সভায় সঙ্গীত ও মঞ্চনাটকের মধ্য দিয়ে আন্দোলনের ভয়ঙ্কর দিনগুলো তুলে ধরা হয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে বিএনপির ডাকা সমাবেশটি কাল রোববারের পরিবর্তে আগামী 17 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবারে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। দেশে চলমান বৈরী আবহাওয়ার কারণে সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানান তিনি। তবে সমাবেশের তারিখ পরিবর্তন হলেও রোববার দেশের মহানগরগুলোতে গণতন্ত্র র্যালি কর্মসূচি পালিত হবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আগামীকালকে আমাদের যে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে যে সমাবেশ নয়াপল্টনে হওয়ার কথা ছিল, সেটি আমরা প্রাকৃতিক দুর্যোগ এর কারণে আমরা আপাতত স্থগিত করে আগামী 17 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন নয়াপল্টন পার্টি অফিসের সামনেই 17 সেপ্টেম্বর নয়াপল্টন পার্টি অফিসের সামনে, এবং এই সমাবেশটি গণতন্ত্রের সমাবেশ ইনশাল্লাহ হবে। ছাত্র জনতা যেসব আকাঙ্ক্ষা থেকে আন্দোলনে নেমে এসেছিল সেসব আকাঙ্ক্ষা এখনো অধরা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগরুনি মিলনায়তনে প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক জানান, নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল নয়, তবে উদ্যোগটি সম্পূর্ণ রাজনৈতিক। ফ্যাসিবাদের বিলুপ্তি এবং নতুন বাংলাদেশ গঠনের উদ্দেশ্যে ছাত্র জনতা যে বিপ্লব করেছে সেই বিপ্লবের মূল উদ্দেশ্য বাস্তবায়নে নাগরিক কমিটি কাজ করবে বলে জানান সংগঠনটির শীর্ষ নেতা। ফ্যাসিস্ট সরকারের পতনে 1 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও সরকার শহীদদের সম্পূর্ণ নামের তালিকা প্রকাশ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। অবিলম্বে শহীদদের তালিকা প্রকাশের দাবি জানান তারা। আমরা এই প্ল্যাটফর্মের উদ্যোগে সেই নাগরিক সমাজকে একটি কমন গোল সেট করেছি। সেই কমন গোলটা হলো বাংলাদেশ কজ। বাংলাদেশ রক্ষার জন্য কোনো বাদ, মতবাদ, দলাদলি সকল কিছুর ঊর্ধ্বে উঠে বাংলাদেশের মধ্যে কিভাবে বাংলাদেশকে রক্ষা করা যায়, বাংলাদেশকে যে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল সেটা অনুযায়ী গঠন করা যায়, সেই জন্যই এই পলিটিক্যাল ফিলোসফিটা নিয়ে কিন্তু আমরা নাগরিক কমিটির আত্মপ্রকাশ করেছি। বিগত সরকার সেনাবাহিনীর বিপক্ষে পুলিশকে শক্তিশালী করার চেষ্টা করেছিল বলে দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। সকালে রাজধানীর রাওয়া ক্লাবে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আয়োজিত গেল জুলাই এবং আগস্ট বিপ্লবে সশস্ত্র বাহিনীর অবদান এবং বিপ্লবোত্তর ভূমিকা বিষয়ক সেমিনারে এ দাবি করেন তারা। বক্তারা বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে রাষ্ট্রযন্ত্রকে সহায়তা করতে প্রস্তুত এই বাহিনীর বর্তমান এবং সাবেক সদস্যরা।
জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে সম্মুখভাগে এবং অন্তরালে সশস্ত্র বাহিনীর অফিসার, জেসিও এবং সৈনিকবৃন্দের অবদান তুলে ধরেন তারা। সেমিনারে বক্তারা আরও বলেন, লেজুর ভিত্তিক সমাজ ব্যবস্থা থেকে বের হয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারে কাজ করতে হবে। বিপ্লবটা হলো, এর আগে সশস্ত্র বাহিনী নিয়ে কি সোশ্যাল মিডিয়ায় কি পরিমাণ কটুবাক্য করা হয়েছে, কি পরিমাণ বাজে বাজে কথা বলা হয়েছে। এটা কেন বলা হয়েছে? আমাদের তো 99.999% সামরিক কর্মকর্তা, সৈনিক সৎ জীবনযাপন করেন। পুলিশ যেভাবে দানবে পরিণত হয়েছে কিছু অফিসার, বিপ্লব কুমার, এই যে হারুন, বেনজির, এদের মতো আমাদেরও মিলিটারিতে সেরকম জিয়াউল হাসান, সোহেল বা এরকম আরো কিছু অফিসার তৈরি হয়েছে। স্থল নিম্নচাপটি সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে যশোর ও আশেপাশের এলাকায় গভীর স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে সারা দেশে আগামীকাল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। ট্রলার ডুবির ঘটনায় দুদিনে 5 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশের প্রতিটি সমুদ্র বন্দরকে 3 নম্বর এবং নদী বন্দরসমূহকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। গভীর নিম্নচাপের প্রভাবে 3 দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। গত 24 ঘন্টায় চট্টগ্রাম এবং কক্সবাজারে অতি ভারী বৃষ্টিতে ডুবে গেছে অর্ধশত গ্রাম এবং রাস্তাঘাট। দুর্ভোগে পড়েছে সেসব স্থানের এলাকাবাসী এবং কয়েক হাজার পর্যটক। টানা বর্ষণে নরম হয়ে যাচ্ছে পাহাড়ের মাটি, ফলে আশঙ্কা দেখা দিয়েছে পাহাড় ধসের। গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। এখানে ঝুঁকিপূর্ণ অবস্থা জানিও আমরা এখানে থাকতে পারতেছি, কারণ আমাদের থাকার মতো কোনো জায়গা নেই। কিছু করার নাই, আমরা গরিব মানুষ। সাধারণত আমার জন্মের পরে এখানে অনেক কিছু হয়েছে। মানুষ এখান থেকে সরতেছে না, মানে এখানে মানুষ কই যাবে? মানুষ আশ্রয় কেন্দ্র না পাইলে এখান থেকে সরার কোনো ইয়ে নেই। আমার এলাকার প্রায় 10,000 মানুষ এখন পানিবন্দী হয়ে আছে। এখানকার প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে গভীর নিম্নচাপটির প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। ঝোড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজার উপকূলে 6টি ফিশিং ট্রলার ডুবে গেছে। এই পর্যন্ত উদ্ধার করা হয়েছে 3 জেলের মরদেহ। আবহাওয়া অফিস নিম্নচাপের জন্য জারি করেছে 3 নম্বর সতর্কবার্তা। আমাদের যে পূর্বাভাস রয়েছে, এই বৃষ্টি আজকেও সারাদিন কন্টিনিউ করবে এবং আগামীকালকেও বৃষ্টি হবে। তবে আগামীকাল যেটা দক্ষিণ পাটের দিকে বৃষ্টি অনেকটা কমে যাবে এবং আশা করি পরশুদিন থেকে মোটামুটি বৃষ্টি অনেকটাই কমে যাবে এবং ড্রাই থাকার সম্ভাবনা চলে আসবে। চলতি মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই জানিয়ে অক্টোবর এবং নভেম্বরে ঘূর্ণিঝড় হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের ব্যাংক ও রাজস্ব খাতকে ঠিক করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সকালে রাজস্ব ভবনে এক আলোচনায় একথা জানিয়ে তিনি বলেন, এই 2 খাতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া সরকারের ঋণের বোঝা কমাতে এনবিআরকে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি সরকারি খরচ কমানোর তাগিদ দেন তিনি। এই সময় এনবিআর চেয়ারম্যান জানান, করদাতাদের ওপর জুলুম করে কর আদায় করতে চায় না এনবিআর। হাসানুল শাহনের রিপোর্ট। 5 কোটি লোক অর্থ আইন 2024-এ প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনা পরিবর্তনগুলোর উপর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর এই আলোচনা, যাতে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, সরকারের অর্থের প্রয়োজন, তাই করের মাধ্যমে আয় বাড়াতে হবে। তবে গরিবের উপর করের চাপ কমাতে চায় সরকার। দিন দিন ঋণের বোঝা বাড়ছে, আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের নিজের অর্থের সংস্থান করে সমস্ত কাজ করে। যারা নতুন নতুন ট্যাক্স হোল্ডার বা যারা ট্যাক্স ফাঁকি দেয় তাদের কাছে আপনারা আনছেন না, সেজন্য গুটি কতক লোকের উপর ট্যাক্সের বোঝা যাবে, সেটা কিন্তু ঠিক না। ট্যাক্সের একটা প্রিন্সিপাল আছে, ইকুইটি অ্যান্ড এবিলিটি টু পে। অর্থ উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকার আর্থিক খাতের সংস্কারকে গুরুত্ব দিয়ে এগিয়ে নেবে। অর্থনৈতিক সমস্যা কিন্তু এখন সবচেয়ে বড়, একটা তো ল অ্যান্ড অর্ডার প্রবলেম আমরা ফেস করছি, সবচেয়ে বড় কিন্তু অর্থনৈতিক।
ইমিডিয়েটলি আমাদের চ্যালেঞ্জটা কিন্তু এই সংস্কারের মধ্যে একটা হলো রেভিনিউ রিফর্মটা আর ব্যাংকিং, এই দুইটা রিফর্ম সবচেয়ে বেশি, আর বাকিগুলো পলিটিক্যাল ফ্রন্টে আছে, সেগুলো অন্য দিক। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, সামনের দিনে সংস্কারের মাধ্যমে ব্যবসা ও করদাতা বান্ধব আইন করার বিকল্প নেই। আমরা কখনোই জোর করে ট্যাক্স আদায় করব না। আমাদেরকে যে আইন দেওয়া হয়েছে, যে রুলস রেগুলেশন দেওয়া হয়েছে, আমরা এটা পরিপূর্ণভাবে পরিপালন করে কর আদায় করব, যাতে করে কারো উপরে জুলুম না হয়। করদাতাদেরকে সেই স্বস্তিটুকু দিতে হবে। এছাড়া করদাতাদের জন্য ভয় ভীতি ও হয়রানি মুক্ত পরিবেশ নিশ্চিতে এনবিআরকে তাগিদ দেন আলোচনার বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির অর্থ বিভাগের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী সেক্রেটারি ব্রেন্ট নিম্যান। শনিবার সকালে রাজধানী গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 2.5 ঘণ্টা ব্যাপী এ বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগ পরিবেশ, ব্যাংক ও আর্থিক খাত, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর লভ্যাংশ ও সরকারের কাছে পাওনা অর্থের বিষয়টিও বৈঠকের আলোচনায় উঠে আসে। আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ গণমাধ্যমকে বলেন, মার্কিন প্রতিনিধি দল মূলত বাংলাদেশের ব্যবসার পরিবেশ সম্পর্কে জানতে আগ্রহী ছিল। সীমান্তে হত্যা বন্ধ না হলে ভবিষ্যতে এর কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। শনিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের বড় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় সার্জিস আলম একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের চারপাশে সীমান্ত রয়েছে। এই সীমান্তে বাংলাদেশের একজন নাগরিক ফেলানির মতো কাঁটা তারে ঝুলে আছে এমন দৃশ্য দেখতে চাই না। সভায় আহতদের কথা শুনেন রংপুর বিভাগীয় প্রতিনিধি দলের নেতৃবৃন্দরা। এই সময় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে ও তাদের পাশে থাকার আশ্বাস দেন তারা। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তাটি হচ্ছে, যদি আজকের পর থেকে এমন কোনো ঘটনা ঘটে, হয় তার উপযুক্ত বিচার করা হবে, তাহলে বাংলাদেশের ছাত্র জনতা, বিজেপি থেকে শুরু করে যারা যারা সম্ভব, তারা সকলে মিলে কিভাবে আমাদের ওই রাষ্ট্রগুলোকে জবাব দিতে হয়, সেটি আমাদেরকে একসাথে আবার দেখিয়ে দিতে হবে। বেনাপোল বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আমদানি করা 90% অ্যালকোহলযুক্ত 100 কোটি টাকা মূল্যের হোমিও মেডিসিন জব্দ করেছে বেনাপোল শুল্ক গোয়েন্দা সদস্যরা। শনিবার পণ্য চালানটি বন্দরে প্রবেশের পরপরই জব্দ করা হয়। কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রবীন্দ্র সিংহ জানান, জব্দকৃত চালানটি বাজার মূল্য 100 কোটি টাকার ঊর্ধ্বে। আমদানিকারক হল চট্টগ্রামের দি হোমিও ওয়ার্ল্ড। রবীন্দ্র সিংহ জানান, ঘোষণা বহির্ভূত এবং অতিরিক্ত 90% অ্যালকোহলযুক্ত রেকটিফাইড স্পিরিট ও 4টি আইটেমের বিপরীতে 382 আইটেমের বিভিন্ন নামের ঔষধ আমদানি করা হচ্ছে বলে এর আগে বেনাপোল কাস্টমস হাউসের শুল্ক গোয়েন্দা বিভাগকে অবহিত করেছিল এনএসআই কর্মকর্তারা। রাজধানীর আশুলিয়া থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতিকে 4 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বিকেলে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে শুক্রবার রাতে রাজধানী উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। আবির আহমেদের রিপোর্ট। হত্যা চেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোসাদ্দেক খান জ্যোতিকে আদালতে তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া তাকে 7 দিনের রিমান্ড নেয়ার আবেদন করেন। অপরদিকে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানায় আসামি পক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে জ্যোতির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। রিমান্ড শুনানির পর আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, শুধুমাত্র রাজনৈতিক কারণে হয়রানি করতেই জ্যোতিকে রিমান্ডে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে হিসাবেই একমাত্র এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এবং তার 2 জন পুলিশ কর্মকর্তা তার বন্ধু, সেই হিসাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে একজন মন্ত্রীর ছেলে আর 2 জন বন্ধু থাকলে হওয়া যায় না, যেটা সিআরপিসিতে স্পষ্ট লঙ্ঘন এবং হিউম্যান রাইটসের লঙ্ঘন এবং কনস্টিটিউশন লাইক করে না এবং মানবাধিকারও লঙ্ঘন
সেটা আমরা সাবমিশনে নিয়েছি। অপরদিকে রাষ্ট্রপক্ষ আইনজীবীরা বলছে মামলার রহস্য উদ্ঘাটন ও নেপথ্যের মদতদাতাদের চিহ্নিত করতেই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করে আদালত। ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টার একটি ছাত্র, তাকে গত 4/8/24 তারিখে আশুলিয়া ডেইরি গেটের সামনে ছাত্র জনতার যে কোটা বিরোধী বৈষম্যবিরোধী আন্দোলন, সেই আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী এবং পুলিশিরা যৌথভাবে আক্রমণ করে এবং সেখানে এই আজকের যে জ্যোতি আজ স্বসম্মতির ছেলে সে সেখানে উপস্থিত ছিল এবং তাদেরকে তার পক্ষে এবং তার সহযোগীরা তাকে তখন গুলি করা হয়। এর আগে গত 4 সেপ্টেম্বর আশুলিয়ার বাইপাইল এলাকায় এআইইউবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউস সানিকে নির্মমভাবে হত্যা চেষ্টার ঘটনায় গত 11 সেপ্টেম্বর ভুক্তভোগী নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করা হয়। এ মামলায় এজাহার নামীয় 4 নম্বর আসামি হলেন জ্যোতি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। 16 বছরের রাজত্বের অবসান বাফুফেতে সভাপতি পদে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। ব্যক্তিগত কারণ দেখিয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন তিনি। ফিফার নির্দেশনা অনুযায়ী 26 অক্টোবরই নির্বাচন হবে জানিয়েছেন 4 বারের সভাপতি। রিপোর্ট কুশলী ইয়াসিরের। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে ক্রীড়াঙ্গনেও সংস্কারের দাবি উঠে আলোচনায় আসে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের নাম। আগেই সিদ্ধান্ত নেন পঞ্চমবারের মতো সভাপতি পদে নির্বাচন করার, যদিও অবস্থান থেকে সরে এসেছেন তিনি। মতিঝিলে বাফুফে ভবনে আকস্মিক সংবাদ সম্মেলনে ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন না করার ঘোষণা দিলেন সালাউদ্দিন। আমি 4 টার্ম আপনাদের সাথে ছিলাম। I consider myself to be very lucky যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। 2008 সালে প্রথম বাফুফের সভাপতি নির্বাচিত হন সালাউদ্দিন। 2012 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতির দায়িত্ব নেন তিনি। 2016 ও 2020 সালে ভোটের মাধ্যমেই বাফুফে প্রধান হন দেশের ফুটবলের এই কিংবদন্তি। তো এটা আপনাদেরকে জানাবার জন্য আসছি, আর আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার সাথে এই 16 বছর কাজ করার জন্য। এতে অনেক আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা হইতেই পারে। So I have nothing in my heart. মূলত তার কাছে যে প্রত্যাশা ছিল ফুটবল অনুরাগীদের, তা পূরণ হয়নি। তাকে নিয়ে তাই সমালোচনায় মাতে ফুটবল ভক্তরা। কুশলী ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেট। বাফুফে ও বিসিবির কর্মকর্তারা ফিফা আইসিসির অজুহাত দেখিয়ে দুর্নীতি থেকে বাঁচার চেষ্টা করেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এনটিভি স্পেশাল করেসপন্ডেন্ট বসন কবিরকে দেওয়া সাক্ষাৎকারে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে ফেডারেশনগুলো গঠনতন্ত্র পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন উপদেষ্টা। ফিফাকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবল ফেডারেশন নানাভাবে বলে যে এটা আসলে সরকারের তরফ থেকে কোনো কিছু বলাটা আসলে ইন্টারভিন হবে। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে আপনারা যে বাজেটটা দিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, সেটার কৈফিয়ত আপনারা কখনো চেয়েছেন বা চাওয়ার কোনো উপলক্ষ্য আছে কিনা? জবাবদিহিতার জায়গা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার একটা প্রয়াস আমি মনে করি। ফিফার কিছু রেগুলেশনস আছে বাফুফের প্রতি, সেটা যেমন সত্য, কিন্তু বাফুফে এনএসসির অধীনে একটা সংগঠন ফুটবলের, এবং বাফুফে বা কিংবা বিসিবির যেই কনস্টিটিউশন সেটাও কিন্তু এনএসসি অনুমোদন করে। তো সেই জায়গা থেকে এনএসসির সেই পৃষ্ঠপোষকতা করার সেই এখতিয়ার সম্পূর্ণরূপেই আছে। আর বারবার ফিফা কিংবা আইসিসির কথা টেনে আসলে যেটা করা হয় সেটা হচ্ছে বাঁচার চেষ্টা করা হয়। ইতিপূর্বে বিসিবির ক্ষেত্রে আমরা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই কাজ করেছি। আমরা এমন কিছু চাই না যেটা দিয়ে আসলে আমাদের ফুটবল কিংবা ক্রিকেটের কোনো প্রকার ক্ষতি হোক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে রিফর্ম আপনাদের পারমিশন নিয়েই করা হচ্ছে এবং সামনে আরও বেশ কিছু ডিরেক্টর হয়তো বা 3টা বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে অটোমেটিক স্ক্র্যাচ হয়ে যাবেন। আসলে ক্রিকেট বোর্ডে কিভাবে কি হতে পারে আপনার কি মনে হয়? ক্রিকেট বোর্ডে আমার মনে হয় ওই খেলার মাঠে যেমন 11 জনের একটা সুন্দর টিম হতে হয়, ক্রিকেট বোর্ডে একটা সুন্দর টিম হওয়া খুব জরুরি। এবং ফারুক ভাই তো নিজেই ক্যাপ্টেন ছিলেন, তো আই থিঙ্ক উনি একটা ভালো টিম তৈরি করতে পারবেন এবং তিনি ইতিমধ্যেই কাজ শুরু করেছেন।
সামনে আরও ফ্যান্টাস্টিক কিছু নাম, কিছু লোক যুক্ত হতে যাচ্ছেন। কনস্টিটিউশন সমাধান করাটাই কি আপনার কাছে মনে হয় যে এই যে শস্যের মধ্যে ভূতগুলো লুকিয়ে থাকা, এটা একমাত্র সমাধান কিনা? আমাদের হাতে যতটুকু আছে, যতটুকু আমরা করতে পারি সেটা আমরা অবশ্যই চেষ্টা করব, এবং দ্য রেস্ট ইজ সদিচ্ছারও প্রয়োজন আছে, সকলের সদিচ্ছা, এবং একই সাথে আপনাদেরও একটা অবদান রাখার সুযোগ আছে। আপনারাও আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখে দিতে পারেন যে কোথায় আমাদেরকে প্রায়োরিটি সেট করে কাজ করা উচিত। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে, এবং তিনি আমাদেরকে আসার কথা শুনিয়েছেন এবং কিছু পরামর্শ উনি আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনটা যাতে ঠিক মতো পরিচালিত হয় সে কারণে। ভারত সফরে বাংলাদেশি ক্রিকেটারদের কাছে আন্তর্জাতিক মানের পারফরম্যান্স চান বিসিবির সভাপতি ফারুক আহমেদ। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বোনাস অর্থ ক্রিকেটারদের কাছে হস্তান্তর অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। রাজধানীর একটি 5 তারকা হোটেলে পাকিস্তান সিরিজের দলে থাকা ক্রিকেটারদের 3 কোটি 20 লাখ টাকা পুরস্কার তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই আর্থিক পুরস্কারের একটি অংশ বন্যার্তদের সাহায্যে ব্যয় করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বড় কোনো সিরিজ জিতলে ক্রিকেটারদের বোনাস দেওয়া হয়। সব মিলিয়ে প্রতি ক্রিকেটার বোনাস হিসেবে পেয়েছেন 20 লাখ টাকা। রোববার ভারত সিরিজের জন্য ঢাকা ছাড়বে বাংলাদেশ। তার আগে ক্রিকেটারদের প্রাপ্ত বোনাস বুঝিয়ে দিল বিসিবি, যা ভারত সফরের আগে ক্রিকেটারদের জন্য বাড়তি অনুপ্রেরণা হবে বলে মনে করছেন বোর্ড সভাপতি। ইন্ডিয়ার স্ট্রেংথ কি, আমাদের স্ট্রেংথ কি, তবে আমাদের টিম সবচেয়ে এক্সাইটিং জিনিস হচ্ছিল কি আপনার পেস বোলিং। আমি কিন্তু এরকম পেস বোলিং বাংলাদেশে কখনো দেখি নাই আমার লাইফ টাইমে বা রিসেন্ট পাস্টেও। আমার মনে হয় এই একটা ডিপার্টমেন্ট, স্পিন আমরা জানি আমাদের স্ট্রেংথ ভালো, কিন্তু পেস বোলিং ওয়াজ লাইক আনবিলিভেবল। And look at the height of the pace bowlers. Everyone is to a 6'3", so which is very important to really quick bowling এর জন্য। কাল খুলবে সব তৈরি পোশাক কারখানা, উপদেষ্টা আসিফ। সহিংসতা হলে অনির্দিষ্টকালে ছুটি মালিকপক্ষ। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, মন্তব্য বিশিষ্টজনদের। কমিশনকে শক্তিশালী করার পরামর্শ। সতর্ক থাকবেন, চক্রান্তের মধ্যে যেন পথ না হারায় ফখরুল। বিএনপির সমাবেশ রোববারের পরিবর্তে মঙ্গলবার। কালো সারা দেশে বৃষ্টির সম্ভাবনা। কক্সবাজারে অর্ধশত গ্রাম প্লাবিত, ট্রলার ডুবিতে 5 জেলের লাশ উদ্ধার। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।